আসসালামু আলাইকুম। শুরু করছি। নিষিদ্ধ চাহনা পর্ব ১৩। লেখিকা সারা চৌধুরী। সাদি বসতে বলে সামনে তাকাতেই ছেলেটি উৎফুল্ল হয়ে বলে উঠে, সাদি ভাইয়া আপনি? সাদি ছেলেটির দিকে দৃষ্টিপাত করে, চেনার চেষ্টা করে। সাদির এমন তাকানো দেখে ছেলেটি বেশ উৎফুল্ল হয়ে বলে উঠে, ভাইয়া আমাকে চিনছেন, আমি নাবিল, ওই যে আপনার কাছে কোচিং করতাম ফিজিক্সের। এতক্ষণে সাদির মনে পড়ে নাবিলের কথা আসলেই সময়ের ব্যবধানে কত চেনা পরিচিত মুখ অচেনা হয়ে যায়। যেমন সাদি নাবিলকে চিনতে পারল না। সাদি ও নাবিলের সাথে হাত মিলাল। তারপর নাবিলকে জিজ্ঞাসা করল, কার কি হয়েছে নাবিল? নাবিল দীর্ঘশ্বাস ফেলে পাশে থাকা মধ্যবয়সী লোকটির দিকে তাকিয়ে বলে উঠে, আমার বাবার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে। সাদি লোকটির দিকে তাকিয়ে সালাম দিল। লোকটিও হাসি মুখে সালামের প্রত্যুত্তর করল। সাদি লোকটির মুখ থেকে সমস্ত সমস্যার কথা শুনে কয়েকটা টেস্ট করাতে দিল। একজন নার্সকে ডেকে লোকটিকে তার সাথে পাঠিয়ে দিল। নাবিল বাবার সাথে যেতে চাইলেও সাদির কথায় বসে রইল। লোকটি চলে যাওয়ার পর সাদি হেসে বলল, তো নাবিল তোমার খবর কি? নাবিল হেসে বলল, আরে ভাই আগে আপনার খবর বলেন। সাদি স্মিথ হেসে বলল, এই আলহামদুলিল্লাহ চলছে সব কিছু, এবার তোমারটা কও শুনি। এই তো ভাই আমারও চলছে মোটামুটি। তো শুনলাম প্রেম করছ? নাবিল একটা লজ্জা পেল সাদির এই কথা। স্যার সমতুল্য সাদি যদিও বড় ভাইয়ের মতোই আচরণ করে, বন্ধুর মতো। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি বলে উঠল, বাংলা ডিপার্টমেন্টের ক্রাশ বয় নাকি প্রেম করে পুরো ক্লাস এর মেয়েদের মন ভেঙে দিয়েছে, ভাবা যায়। কি যে বলেন ভাই। আচ্ছা বাদ দাও, বলো চা নাকি কফি? না ভাই কিছু খাবো না। আরে বলো বলো। নাবিল কিছু বলল না, কেমন লজ্জা পাচ্ছে সে। সাদি একজন স্টাফকে ডেকে 2টা কফি দিতে বলল, তারপর এটা সেটা নিয়ে গল্প শুরু করে। জেরিনের সাথে পিহু বসে আছে সেই জলপাই গাছের নিচে বেঞ্চে, হাতে ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছে, আর এদিকে জেরিন শুধু শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর দুজন উঠে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে আসে। পিহু জেরিনকে বিদায় দিয়ে রিকশায় উঠে পড়ে। সাথে জেরিন ও অন্য রিকশায় উঠে পড়ে। দুজনের বাড়ি দুই দিকে। রিকশা চলতে শুরু করে। পিহু ঝালমুড়ি খাওয়া শেষ করে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেতে থাকে। বেশ কিছুক্ষণ পর রিকশা এসে থামে সেই চেনা পরিচিত চৌধুরী বাড়ির সামনে। পিহু রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির গেটের দিকে পা বাড়ায়। দারোয়ান গেট খুলে দিলে পিহু ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকে সদর দরজার দিকে অগ্রসর হয়। পিহুর মন উৎফুল্ল। সামনে পরীক্ষা, আগামী 1 সপ্তাহ কলেজ যাওয়া লাগবে না, শুধু কোচিং এ গেলেই হবে। পিহু সদর দরজা দিয়ে ঢুকে ডাইনিং রুম ফাঁকা। আতিয়া বেগম রান্না করছে, ইলিয়াস চৌধুরী মনে হয় ঘরে। পিহু সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল, মাথা থেকে হিজাব খুলতে খুলতে। রান্নাঘরের দরজার কাছে গিয়ে উকি মেরে দেখল আতিয়া বেগম বেশ ব্যস্তভাবেই রান্না করছে। পিহু হিজাব খুলে হাতে নিয়ে দরজায় দাঁড়িয়েই আতিয়া বেগমকে পিছন থেকে ডাক দিয়ে বলল, মামুনি খুব খিদে লেগেছে। পিহুর কণ্ঠ পেয়ে আতিয়া বেগম পিছু ফিরে দেও পিহুর দিকে, তারপর ব্যস্ত কণ্ঠেই বলল, তুই কখন এলি? এইমাত্র এলাম। বাবাই কই? ঘরে আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আচ্ছা যাচ্ছি। পিহু চুপচাপ সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। নিজের রুমের ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়ল, উকি দিল সাদির ঘরের পানে। না দরজা খোলা, না লাগানো বাইরে থেকে। পিহু কিছু একটা ভেবে নিজের রুমে ঢুকে ব্যাগটা টেবিল এ রেখেই ছুটে বেরিয়ে আসলো রুম থেকে। তারপর সাদির রুমের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করল। রুমে ঢুকে পিহুর ভ্রু কুঁচকে গেল। সব গোছানো, শুধুমাত্র পর্দাগুলো লাগানো। পিহু প্রতিদিন কলেজ থেকে বাড়ি ফিরে সাদির রুমে ঢুকে চুপচাপ পরে পর্দা সরিয়ে পুরো ঘরটাকে আলোকিত করে। সূর্যের চকচকে তেজি আলো রুমের ভিতরে পড়তে রুমটা জ্বলজ্বল করে উঠল। পিহু রুমের চারিদিকে তাকালো। সে মূলত এসেছে কাল বিকালে এই বেলকনিতে বসে বই পড়ছিল, ভুলে সেই বই থুয়ে গেছে। পিহু একে খোঁজা শুরু করল। স্টাডি টেবিল এ চোখ যেতেই দেখল বেশ কয়েকটা বই এখানে ওখানে ছড়িয়ে আছে। পিহু এগিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। পিহুর চোখ যায় সোফার উপরে পিহুর বই রাখা। পিহু এগিয়ে যায়। সে জানত সাদি বই রুমের ভিতরে নিয়ে আসবে, কারণ সাদি রাতে বেলকনিতে টাইম স্পেন্ড করে। পিহু সোফা থেকে বই হাতে তুলে নিতেই চোখ বড় বড় হয়ে যায়। স্টিকি নোটস দিয়ে সাদির হাতে লেখা একটা চিরকুট মারা বইয়ে পিহু বিড়বিড় করে পড়ে,
কেউ একজন রোজ নিয়ম করে গুছিয়ে দেই বলে এই গোছালো আমিটাও অগোছালো হয় বারবার। চিরকুটটা পিহু বইয়ের ভাঁজে রেখে হেসে বেরিয়ে গেল। সে এতদিন ভেবেছে পিহু রুমে আসে সেটা হয়তো শাদি বুঝে না, কিন্তু আজ শাদির চিরকুট দেখে পিহু বুঝল শাদি বুঝে গেছে। পিহু একটু লজ্জা পেল, সেও ভেবেছিল শাদি মনে করে তার রুমে আতিয়া বেগম যায়। পিহুর কেন জানি লজ্জা লাগল, নুয়ে যেতে ইচ্ছা করল। পিহুর ভাবনার মাঝেই আতিয়া বেগম এর গলা শোনা গেল। পিহু তাড়াহুড়ো করে দরজা লাগিয়ে নিজের ঘরে ঢুকে গেল। তারপর প্রায় মিনিট 20 পর লম্বা শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো পিহু। পরবে সাদা রঙের থ্রিপিস ফর্সা শরীরের সাথে বেশ মানিয়েছে। পিহু চুল মুছে নিচে খেতে চলে আসলো। নিচে এসে ডাইনিং টেবিলে বসে মামুনি বলে ডাক দিতেই আতিয়া বেগম হুইল চেয়ারে করে ইলিয়াস চৌধুরীকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। পিহু ইলিয়াস চৌধুরীরকে দেখে মাথায় উড়না তুলে দিল। তারপর চেয়ার থেকে উঠে ইলিয়াস চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, বাবাই কেমন আছো তুমি? এই তো মা, ভালো আছি। কলেজ থেকে কখন আসলি? এইমাত্র এসেছি। আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীকে ধরে চেয়ারে বসিয়ে দিল। পিহু ও পাশে বসল। আতিয়া বেগম সবাইকে খেতে দিলেন। পিহু খাচ্ছে আর ইলিয়াস চৌধুরীর সাথে এটা সেটা গল্প করছে। এতে ইলিয়াস চৌধুরী ও বেশ খুশি। পিহু খাওয়া শেষ করে হাত ধুয়ে সিঁড়ি বেয়ে উপরে যাবে, তখনই দরজার কলিং বেল বেজে উঠে। আতিয়া বেগম তখন ও ইলিয়াস চৌধুরীকে খাবার দিচ্ছেন, তাই বলে পিহুকে দরজা খুলতে বলে। পিহু ও দরজা হাসি মুখে দরজা খুলতে এগিয়ে গেল। দরজা খুলতেই পিহুর চোখ ছানা বড়া। পিহু কাপা কাপা কণ্ঠে বলে উঠে, নো নাবিল ভাই আপনি। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।